ফুয়াদ মধুর অপেক্ষায় মায়ের রুমের কাছাকাছি দাঁড়িয়ে আছে। মধু ভেতরে গেছে, মা ওর উপরে কোনো রাগারাগি করে নাকি সেই চিন্তায় অস্থির হয়ে পায়চারি করছে। এদিকে মধু নাফিসা বেগমের রুমে এসে দাঁড়িয়ে আছে। নাফিসা বেগম ওর দিকে এক পলক চেয়ে আলমারির কাছে চলে গেল। তারপর আলমারি খুলে সেটার ভেতর থেকে গয়নার বক্স বের করে আনলো। মধু ফ্যাল করে নাফিসা বেগমের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে নাফিসা বেগমের হাতের বক্সের দিকে। তার মনে কি ঘুরছে, কি করতে চাইছে বোঝার চেষ্টা করছে। ভ্রু কুচকে তাকিয়ে আছে মধু। 3টা গয়নার বক্স বের করে বেডের উপর রাখলো। তারপর মধুর দিকে চেয়ে বললেন, এখান থেকে এক সেট পছন্দ মতো নিয়ে যাও, পার্টির দিন সেটাই পরবে। মধু জড়সড় হয়ে হাত মুঠো করে দাঁড়িয়েছিল। এবার ওর হাতের মুঠো একাই খুলে গেল, আর মুখটা হা হয়ে গেল। ও ভেবেছিল একা রুমে রেখেছে ওকে কড়া কয়টা কথা শুনিয়ে দিতে। এ তো পুরোই উল্টো কাহিনী ঘটলো। আন্টি ওকে গহনা দেওয়ার জন্য ডেকে এনেছে। মধু থ মেরে দাঁড়িয়ে আছে, মুখটা হা করে। তাই নাফিসা বেগম বিরক্ত হয়ে বললেন, কি হলো, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বললাম না একটা সেট নিয়ে যাও, নাকি এসব পছন্দ হয় না? কি যে বলেন না আন্টি, পছন্দ হবে না কেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি, আপনি সত্যি আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন? আমার তো বিলিভ হচ্ছে না। মধুর চোখ মুখ উজ্জ্বল দেখালো। নাফিসা বেগম মুখশ্রী গম্ভীর রেখে বললেন, যা বলছি তা করে যাও এখান থেকে, বাড়তি কথায় না বাড়িয়ে। বলুন না আন্টি প্লিজ, আমাকে কি মেনে নিয়েছেন? প্রথম যখন এই বাসায় এসেছিলাম কত ভালোবাসা দিয়েছিলেন, আর এখন চোখে চোখ রেখে কথা বলতে চান না, এতটাই পর করে দিয়েছেন। নেবে নাকি রেখে দেবো আবার তুলে? বলেই নাফিসা বেগম গয়নার বাক্সে হাত দিতে যায়। মধু দৌড়ে এসে বলে, নেব তো, সবগুলোই এত সুন্দর, কোনটা রেখে কোনটা নেব বুঝতে পারছি না, মন চাইছে সবগুলোই নিয়ে নিই। সবগুলো দিতে পারবো না, তোমার আরও লাগলে এক্সট্রা কিনে দেবো। এই 3 সেট আমার 3 ছেলের বইয়ের জন্য। এক সেট চিত্রাকে দিয়েছে, তুমি একটা নিবে, বাকি সমুদ্র ও ফাহাদের বইয়ের জন্য গচ্ছিত থাকবে। আচ্ছা আমি একটাই নিব, আপনি পছন্দ করে দেন কোনটায় আমাকে মানাবে, সুন্দর লাগবে। আহ্লাদি গলায় বলল মধু। নাফিসা বেগম ওর কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে পান বানিয়ে মুখে দিল। ও তাকিয়ে আছে তার দিকে। আন্টি আমাকেও একটু দেবে? কি দেবো? তোমার মতো পান বানিয়ে দেবে, আমার খুব খেতে ইচ্ছে করছে। তোমার ঠোঁট কি সুন্দর লাল টুকটুকে হয়ে থাকে, লিপস্টিক ছাড়াই। আমিও পান খেয়ে ঠোঁট লাল বানাবো। না, এসব তোমার খাওয়া যাবে না। কেন আন্টি, আপনি খেতে পারলে আমি পারবো না কেন? নাফিসা বেগম কড়া চোখে তাকালো মধুর দিকে, আর বিড়বিড় করে ওকে কিছু বলে। নিজে একটা বক্স উঠিয়ে ওর হাতে দিল। মধু মুখ খুলতে যাবে, নাফিসা বেগম ওকে হাত দিয়ে থামিয়ে বললেন, আমার ছেলে অনেক সময় ধরে বাইরে দাঁড়িয়ে অস্থির হচ্ছে, যাও তার অস্থিরতা কমো। আমি তার বউকে মারতে ডাকি নাই। মধু চোর ধরা পড়লে যেমন মুখ লুকিয়ে পালাতে চায়, মধু তেমন অবস্থা হলো। জিভে কামড় দিয়ে আমতা আমতা করতে লাগলো। তারপর আর একটা কথাও না বলে বাইরে চলে এলো। দেখলো ফুয়াদ দাঁড়িয়ে পায়চারি করছে। মধুকে এগিয়ে আসতে দেখি হাঁপ ছেড়ে বাঁচলো যেন। ওর দিকে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, কি হলো, এত সময় লাগলো কেন? আম্মু কি বকেছে তোমায়? হাতে কি এটা? এটা তো ফিসফিস করে কথা বলে আর কি হবে, আন্টি তো জানেই আপনি বাইরে আছেন। কি? আম্মু জানলো কি করে আমি বাইরে আছি? তুমি বলেছো? আমাকে কে পাগলা কুকুরে কামড়েছে, আমি তাকে এটা বলতে যাব? আন্টি একাই বলল আপনি বাইরে আছেন, কিভাবে জানলো? আমি কি জানবো? ফুয়াদ আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না, নিজের রুমের দিকে হাঁটা ধরলো। মধু ওর পেছন পেছন আসছে। সিঁড়ির কাছে এসেই বলল, কি হলো, আপনি আমার সাথে রাগ করলেন নাকি? আমি এখানে কি করেছি আমি কি জানতাম নাকি? আন্টি জানে? এই জন্যই বলেছিলাম একাই যাও, বেশি ভয় পাও। আম্মু এখন কি ভাববে? আমি তার কাছে বউ রেখে নিশ্চিন্তে থাকতে পারি না। আই এম সরি। মধু মুখ গোমরা করে বলল। রুমে এসে মধু আয়নার সামনে দাঁড়িয়ে বক্স খুলে গলায় কানে ঝুমকো পড়তে লাগলো। এটা আম্মু তোমাকে দিয়েছে? বিস্মিত কণ্ঠে বলল ফুয়াদ। এটা দিতেই ডেকেছিল, সুন্দর না? মধু গলায় কানে মাথায় টিকলি, নাকে নথ ও হাতে বালা পরে ফুয়াদকে দেখিয়ে বলল। ফুয়াদ মধুর নাকে থেকে নথ খুলে বলল, এগুলো সুন্দর না, কিন্তু আমার প্রেয়সীর গায়ে স্থান পেয়েছে বলে সুন্দর হয়ে উঠেছে। কারণ আমার চোখে সুন্দরের প্রতিমা তুমি। তুমি যা দিয়েই নিজেকে সাজাবে তাতেই আমার চোখে অপরূপা সুন্দরী লাগবে। ইস।
বলে মধু দু হাতে মুখ ঢেকে ফেললো লজ্জায়। তারপর চোখ থেকে হাত সরিয়ে বলল, নট খুললেন কেন? নাকে থাকা ছোট ডায়মন্ডের ফুল দেখিয়ে বলল, ওটাই পারফেক্ট আছে, এটার প্রয়োজন নেই। ওকে। মধু ফের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে সব খুলতে লাগলো। সব খুলে আবার বক্স সুন্দর করে তুলে রাখে। তারপর ফুয়াদের কাছে এসে ওর কাঁধে মাথা রাখে আর বলে, ফোনে এত কি? হ্যাঁ, বউ রেখে খালি ফোনে ঢুকে থাকেন। বিয়ে করে ভালোবাসা কমে গেল নাকি? গাল ফুলিয়ে বলল মধু। ফুয়াদ ফোন অফ করে বলল, ভাইয়াকে কল করলাম, ফোন অফ। সেই যে সকালে বাসা থেকে বের হলো, আর কোনো খোঁজ খবর নেই। সমুদ্র ভাইয়া তো এমন করে আগে থেকেই। এত টেনশন করছেন কেন? করে, কিন্তু ফোন অফ রাখে না। কারো ফোন রিসিভ না করলেও আমার ফোন রিসিভ করে, কিন্তু আজ তো। মন খারাপ করছেন কেন? এতদিন আপনি ছিলেন না, সবাই টেনশনে ছিল। ভাইয়াও নিজের মতো সময় কাটাতে পারেনি, তাই হয়তো আজ একটু নিজের মতো সময় কাটাচ্ছে। হয়তো। আচ্ছা বাদ দাও, আম্মু তোমার সাথে ভালো করে কথা বলেছে? কথা তো ভালোই বলেছে, কিন্তু মুখটা গম্ভীর করে রেখেছিল। কিন্তু আমার মনে হয় আমার ওপর থেকে রাগ পড়ে যাচ্ছে, কিন্তু জড়তার জন্য সেটা দেখাতে পারছে না আন্টি। কিভাবে বুঝলে? মিতুল আপুর কাহিনী শোনার পর থেকে আন্টি পরিবর্তন হয়ে গেছে, দেখেছেন? আম্মু তো মিতুলের বাসায়ও গিয়েছিল। সেখানে গিয়ে কি করলো কিছুই তো জানি না, কিন্তু যাই করুক, মিতুলের ভূত মায়ের মাথা থেকে নেমেছে, এটাই শান্তি। আন্টি তো প্রথম থেকেই আমাকে আদর করে। শুধু আপনার জন্য তার সাথে আমার এই ঝামেলা হয়েছিল। আমার জন্য? আপনার জন্য। আপনি আমায় ভালো না বাসলে তো এসব কিছু হতো না। আন্টির চোখে আমি এখনো আদুরেই থাকতাম। ফুয়াদ মধুকে কাঁধ থেকে তুলে বলল, ফুয়াদ, তোমায় ভালো না বাসলে তার বাসায়ও আসতে পারতে না, আর না তার মায়ের আদর খেতে পারতে। ক্রেডিট সব দিক দিয়েই আমার। আশার সব কথাই আমার মনে আছে। কি ভাবটাই না দেখিয়েছিলেন, কথাই বললেন না। আমি কোথায় সবাইকে ছেড়ে আপনার কাছে গেলাম, আর আপনি পাত্তাই দিলেন না। তুমি আমার কাছে এসেছিলে? রিয়েলি? তুমি না মিতুলের সাথে কথা বললে? ওটা তো দেখানোর ছিল। আমি তো আপনার থেকে কিছু প্রত্যাশা করেই গিয়েছিলাম, আর দুজনেই কি অ্যাটিটিউড দেখিয়েছিলেন। পুরনো কাসুন্দি ঘেটে লাভ কি? তখন আমিও তোমার নজর কাটতে একটু অ্যাটিটিউড দেখিয়েছিলাম, আর তুমিও তাই করেছিলে। আমার এত আলগা অ্যাটিটিউড নাই আপনার মতো। কম বাজে আচরণ করেন নাই আমার সাথে, কিচ্ছু ভুলি নাই আমি। এই যে এত ভালোবাসা দিলাম, লড়াই যুদ্ধ করে বিয়ে করলাম, এসব মনে রাখো না? কোন কালে কি করেছিলাম তাও তোমার নজরে আসতে সেটাই নিয়ে পড়ে আছো। এটাই মেয়ে জাতি, ভুলে গেছিলাম। মেয়ে জাতি মানে কি? হ্যাঁ, অপমান করছেন তাই না? আসো, ভালোবাসা দিই। বলেই ফুয়াদ মধুকে কাছে টানলো। মধু লাফ দিয়ে সরে গিয়ে বলল, লাগবে না ভালোবাসা। অপমান করে ভালোবাসা দিতে আসছে। আপনার ভালোবাসা নিয়ে আপনি থাকেন, আমি গেলাম। বলেই মধু রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। ফুয়াদ ওর হাত খপ করেই ধরে ফেলে আর বলে, কই যাবা? তিন্নিও তো বাসায় নেই। আমি কারো কাছেই যাচ্ছি না। আমি তিন্নির রুমে একাই থাকতে পারি। একা থাকতে দিলে তো যাবে? বিয়ে করেছে কি একা থাকার জন্য? আমার ভালোবাসা আদর তোমায় তো গ্রহণ করতেই হবে জান। মধু কটমট করে ফিরে তাকালো ফুয়াদের দিকে। তারপর কিছু বলতে যাবে, ফুয়াদ ওকে একটানে পাজা কোলে তুলে নিয়ে বলল, যত রাগ অভিমান দেখানোর পরে দেখাবে, এখন আমি কিচ্ছুই শুনতে চাই না। আমার এখন তোমাকে লাগবে মানে লাগবে। সকাল থেকেই ফুয়াদ সমুদ্রকে সারা বাসায় খুঁজে এবার বিরক্ত হয়ে মাকে ডেকে বলল, আম্মু ভাইয়া কোথায়? রাতে কি বাসায় ফিরেনি? আমি কি জানি? তোরা কেউ কি আর আমার কাছে বলে কিছু করিস? সবাই বড় হয়েছিস, এখন আর মায়ের ইচ্ছাতে কিছুই করবি নাকি? তোদের জীবন তোরা নিজেদের মতোই চালাবি। ফুয়াদ মায়ের সামনে অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। কথাটা জিজ্ঞেস করেও ভুল করলো। এখন মায়ের চাপ আর রাগ সব ওর উপর আসবে। ফুয়াদ চুপ করে দাঁড়িয়ে মায়ের কথা গেলছে। ফাহাদ হামি দিতে দিতে এগিয়ে এসে সোফায় বসলো। তারপর বড় ভাইয়ের বকা খাওয়া দেখে মিটিমিটি হাসতে লাগলো। ফুয়াদ চোখ রাঙিয়ে তাকালো ফাহাদের দিকে। ফুয়াদ চিন্তিত মুখে ফাহাদের পাশে বসলো। ফোন বের করে সমুদ্রকে আবার কল করলো। ফোন রাতে অফ থাকলেও এখন অন দেখাচ্ছে। তাপে কিছুটা নিশ্চিন্ত হলো। ফোন রিসিভ করে জড়ানো কণ্ঠে সমুদ্র হ্যালো বলে উঠল। হ্যালো, কোথায় তুমি? কে ছোট? তুমি রাতে বাসায় আসোনি কেন? কণ্ঠ এমন লাগছে কেন?
সারা রাত ড্রিঙ্কস করেছো নিশ্চয়ই? না রে, বেশি করিনি। ঘুম থেকে উঠলাম তো, তাই এমন লাগছে। মিথ্যা বলো না, তুমি এখনো ক্লাবে আছো ড্রিঙ্কস না করে, আমাকে বিশ্বাস করতে বলছো? আমি ক্লাবে নাই। তাহলে রাতে কোথায় ছিলে? আমি বেশি ড্রিঙ্কসও করি নাই। আমি এখন এক জায়গায় এসেছি। কয়েকদিন বাসায় ফিরতে পারবো না। আম্মুকে জানিয়ে দিস। আমি বললে ইমোশনালি ব্ল্যাকমেল শুরু করে দিবে, তাই বলি নাই। তুই জানাই দিস। কয়েকদিন বাসায় ফিরবে না মানে কি? 2 দিন পর আমার আর মধুর বিয়ের একটা পার্টি রেখেছেন আম্মু, তুমি সেখানে উপস্থিত থাকবে না? আর এভাবে কাউকে কিছু না জানিয়ে কোথায় গেছো? সেটা বাসায় এসে বলবো। শুধু শুনে রাখ, আমি ঘুরতে এসেছি। অনেকদিন ঘোরাঘুরি করা হয় না রে। বাসায় থেকে বোরিং হয়ে গেছি। মনটা একটা চাঙ্গা করা দরকার। আর তোর আর মধুর জন্য অনেক শুভকামনা রইল। কাছে না থাকলেও দোয়া আর ভালোবাসা থাকবে। ভালো থাকিস। আমাকে ফোনে হয়তো পাবি না, ভয় পাস না। আমি ঠিক সময় মতো চলে আসবো। সমুদ্র নিজের কথা শেষ করে 1 সেকেন্ডও বিলম্ব না করে ফোন কেটে দেয়। ফুয়াদ কথার প্রেক্ষিতে কিছু বলবে তার সুযোগও দেয় না। ফুয়াদ ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে হতভম্ব চোখে। ওকে কিছু বলতেও দিল না। নাফিসা বেগম উৎসুক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। ফোন কানে থেকে নামাতেই তিনি বললেন, কি বলো, কোথায় আছে? বাড়ি আসে নাই কেন? দিন দিন বেড়েই চলেছে। ভাইয়া কোথায় বেড়াতে গিয়েছে, জায়গার নাম বললো না। কিছুদিন বাসায় ফিরবে না এমনটাই বললো। বললেই হলো নাকি? ওকে এক্ষুনি বাসায় আসতে বলো। ওর এত বড় স্পর্ধা, ও আমার পারমিশন ছাড়াই এমন সিদ্ধান্ত নেয়। আমার কথা শুনবে? আমার কাছে দে ফোন, কল লাগা। ফুয়াদ ফের ডায়াল করে সমুদ্রের নাম্বারে। এবার আবার গতকালের মতো নাম্বার সুইচ অফ বলছে। আম্মু ফোন তো বন্ধ বলছে। ওই মাত্র না কলে কথা বললি? বলছি তো, এখনই আবার বন্ধ বলছে। স্পিকার দিয়ে কল দিয়ে শোনালো ফুয়াদ। নাফিসা বেগম বিড়বিড় করে বলল, আমার কপালেই সব ছিল। মানুষের ছেলে মেয়ে কত ভদ্র, বাবা মায়ের কথার বাইরে যায় না। আর আমার সন্তানেরা মায়ের ইচ্ছার কোনো মূল্যই দেয় না, যা ইচ্ছা করে বেড়ায়। একজন তো একাই বিয়ে করে এনেছে, আর একজন বেড়াতে চলে গেছে। আম্মু কান্না করো না, আমি তোমার ভালো ছেলে আছি তো। আমি তোমার সব কথা শুনবো, তোমার কথার বাইরে কিচ্ছু করবো না কখনো। নাফিসা বেগম ছেলের কথা শুনে আরো আহ্লাদি হয়ে ফুয়াদকে শুনিয়ে শুনিয়ে এটা ওটা বলতে লাগলো। ফুয়াদ দাঁত কিরমির করে ফাহাদের দিকে তাকিয়ে আছে। ফাজিল এখন মায়ের কাছে ওকে ভিলেন বানাচ্ছে। ফাহাদ ভাইয়া কড়া চোখের চাহনি দেখে ঢোক গিলে আমতা আমতা করে বলল, আম্মু আমি যাই, আমার কোচিং আছে। মৌমাছি আর ভাইয়ের বিয়ের পার্টি দিন আসবো। 2 দিন বাসা থেকে কোচিং করা যায়, সেখানে যেতে হবে না এখন। কিন্তু আম্মু, এইমাত্র না বললি আমার কথার বাইরে যাবি না? রাগী কণ্ঠে বললেন। ফাহাদ নিজের কথার জালেই নিজে ফেসে গেল। মুখ কালো করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। রাহি আর তিন্নি বাসায় আসলো। তারপর সবাই মিলে শপিং করতে যাবে, সেসব ঠিক করতে লাগলো। তিন্নি মায়ের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, আমু, এসব কি গো? যার জন্য আমাকে বাসা থেকে তাড়ালে, এখন দেখি তাকে বাসায় বউ করে স্বীকৃতি দিতে এত আয়োজন করছো। মায়ের সাথে এভাবে কথা বলছিস? দিন দিন অসভ্য হচ্ছিস, যা এখান থেকে। আর কখনো আমার বান্ধবীকে নিয়ে বাজে কথা বলবে না, মনে থাকে যেন। চিত্রা খুব একটা সবার সাথে মিশে না। আজ তিনিও বললেন যাবে। মধু, তিন্নি, রাহি ও চিত্রা 4 জন শপিং এ যাবে। ফুয়াদ যাওয়ার জন্য তোষামত করছে, কিন্তু চিত্রা বলছেন তাকে নেওয়া যাবে না, শুধু মেয়েরা যাবে শপিং করতে। আমিও হাজবেন্ড, আমারও কেনাকাটা আছে। ভাবি আমাকে রেখে কেন যাচ্ছ তোমরা? এক বেলা একটু বউ ছাড়া থাকলে কিছুই হবে না দেবর। তোমার জন্য শপিং করা হবে, আর চয়েস করবে তোমার বউ। তাই তুমি চুপচাপ বাসায় থাকো। ফুয়াদ টেরা চোখে মধুর দিকে তাকিয়ে আছে। মধু মিটমিটিয়ে হাসছে ফুয়াদের মুখের ভঙ্গি দেখে। বেচারা যেতে পারবে না, তাই মুখটা দেখার মতো হয়েছে। সবাই রেডি হয়ে গাড়িতে উঠে বসলো। মধু সবার পেছনে আসছে, কারণ ও একটু পরপর পিছু ঘুরে ফুয়াদকে দেখছে আর দাঁত কেলিয়ে হাসছে। মধু গাড়ির দরজা খুলতে যাবে, পেছন থেকে ফুয়াদ ওর হাত টেনে ধরে। ও বিস্মিত নয়নে ওর দিকে চেয়ে বলল, আপনি না ভেতরে ছিলেন, এখানে আসলেন কখন? ফুয়াদ উত্তর দিল না। ও নিজে দরজা খুলে ভেতরে বসে থাকা রাহির দিকে তাকিয়ে বলল, শোনো, আমি না গেলে মধুও যাবে না। তোরাই বরং আমাদের দুজনের জন্য শপিং করে নিয়ে আয়, আমরা বাসাতেই থাকি।
ফুয়াদকেও নিয়ে যেতে রাজি হতে হলো। এছাড়া আর কোনো উপায় নেই যে ফুয়াদ যাবে, তাই আর ড্রাইভারকে নেওয়া হলো না। ড্রাইভিং সিটে ফুয়াদ, ওর পাশে মধু বসলো, পেছনে চিত্রা, রাহি ও তিন্নি বসলো। গাড়ি চলতে শুরু করলো। চিত্রা পেছন থেকে বলে উঠলো, আমার দেবর দেখি বউ পাগলা, 1 মিনিটও বউকে ছাড়া তার চলেই না, চোখের আড়াল হতেই দেবে না। চিত্রার কথা শুনে তিন্নি আর রাহি হেসে উঠলো। এদিকে লজ্জায় মধুর মুখশ্রী লাল হয়ে উঠলো। লজ্জায় পেছনে ঘুরতেই পারছে না, কিন্তু ফুয়াদকে রাগি চোখে শাসিয়ে যাচ্ছে। ফুয়াদ কথার প্রেক্ষিতে উত্তর দিল, আমার বড় ভাইটাও তো বউ ছাড়া কিছুই বুঝে না। ভাবি আপনি বাবার বাসায় গেলেই ভাই চলে যায় পিছু পিছু। তখন বাসার সবাইও বলে ভাই নাকি বউ পাগলা। আমাদের রক্তে একটা বউ পাগলা ভাব আছে। চিত্রা নিজেও লজ্জা পেয়ে গেল, আর এই সম্বন্ধে কিছু বলল না, কথা ঘুরিয়ে ফেললো। সমুদ্রকে তো আলাদা লাগছে, বিয়ের নাম মাথাতেই নেয় না। বাসায় থাকলে তো খোঁজানো যেত। সে বউ আনতে না পারলেও ছোট ভাই বউ নিয়ে এসেছে, তিনি তো খোঁজা খাওয়ার ভয়ে মনে হয় পালিয়েছে। আমার কেন জানি তাই মনে হচ্ছে ভাইয়া লজ্জা আসতে পারছে না। এমন না হয় যেখানে গেছে সেখান থেকে বউ নিয়ে হাজির হয়। না রে ভাই, আর বউ দুটো দুই প্রান্তের। ভাই এ জীবনে বিয়ে করবে বলে মনে হয় না আমার। ফুয়াদ একটা দুটো কথা বলছে, আর পেছনে তিনজনই অনেক কথা বলছে, কিন্তু এই সময়টা একদম নিশ্চুপ মধু। ও কোনো কথাই বলছে না। সকালে যখন ফুয়াদের কাছে শুনেছে সমুদ্র কোথাও বেড়াতে গিয়েছে, বাসায় ফিরবে না কয়েকদিন, তখন থেকে ওর মনটা ফুরফুরে। সমুদ্র যত দূরে থাকবে ও ততই শান্তি পাবে। ও কথাটা শুনে শান্তির নিঃশ্বাস ফেলেছে। এখন যখন সমুদ্রের বিয়ের কথা নিয়ে আলোচনা চলছে, তখন মধু ঠোক গিলছে। সমুদ্র কাউকে বিয়ে করে আনলে সবচেয়ে বেশি খুশি ও নিজে হবে। ওর উপর থেকে নজর চলে যাবে আর ও রক্ষা পাবে। মনে মনে চোখ বুজিয়ে প্রার্থনাও করে ফেললো সমুদ্র যেন বিয়ে করেই বাসায় ফিরে, আর ওর প্রতি থেকে সমস্ত আকর্ষণ চলে যায়। তিনি পেছন থেকে মধুর কাঁধে ধাক্কা দিয়ে বলে উঠল, এই মধু, কি হয়েছে তোর? আমরা সবাই এত কথা বলছি, হাসাহাসি করছি, আর তুই বোবা হয়ে বসে আছিস কেন? মধু ছিটকে উঠে চোখ মেলে তাকালো পেছনে। তিন্নি সহ তিনজোড়া চোখ ওর দিকে তাকিয়ে আছে। ও মেকি হাসি এনে বলল, আমি সবার কথা শুনছি তো। শপিং মলে এসে সবাই বর বইয়ের কেনাকাটা বাদ দিয়ে নিজেদের কেনাকাটা করতে ব্যস্ত। তিন্নি, রাহি ও চিত্রা তিনজনেই নিজেরা কি পরবে পছন্দ করছে আয়নার সামনে দাঁড়িয়ে। একটু পর পর মধুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে কেমন লাগছে। মধু গালে হাত দিয়ে তিনজনের কাণ্ড কারখানা দেখছে, আর হাত দিয়ে সুন্দর লাগছে দেখাচ্ছে। এদিকে ওরা চারজন শপিং মলের ভেতরে এসেছে। ফুয়াদ গাড়ি থেকে নামতেই কেউ ওকে কল করে, তাই ও আধা ঘন্টা পর আসবে বলে গাড়ি নিয়ে চলে গেছে, আর ওদের বলে গেছে কেনাকাটা করতে। ও এসে জয়েন হবে। মধু দরজার দিকে তাকাচ্ছে, শুধু ফুয়াদ কখন আসবে। তিন্নি একটা লেহেঙ্গা উল্টে পাল্টে দেখছে। মধু চারপাশে চোখ বোলাতে বোলাতে ওর দিকে যাওয়া ধরলো। হঠাৎ মধুর চোখ আটকে গেল শাড়ির দিকে। মধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে, শাড়ি দেখে নয়, শাড়ির আড়ালে দাঁড়িয়ে থাকা সমুদ্রকে দেখে। ও সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। সমুদ্র কেমন যেন চোখ করে ওর দিকে তাকিয়ে আছে। ও অজান্তেই ঢোক গিলল। সমুদ্র এখানে কোথা থেকে এলো? উনি না কোথায় বেড়াতে গিয়েছে? ফুয়াদকে তো সে কথাই বলা হয়েছে, তাহলে এখানে আসলো কিভাবে? ও তাড়াতাড়ি করে আবার তাকালো সেই দিকেই। ফুয়াদকে মিথ্যা কেন বলল সমুদ্র? মধু সঙ্গে সঙ্গে আবার তাকিয়ে দেখলো সমুদ্র সেখানে নেই, শুধু শাড়ি ঝুলছে। মধু মাথায় হাত দিয়ে তিন্নির দিকে আর না এগিয়ে শাড়ির দিকে এগিয়ে গেল। ওর বুকের ভেতরটা কাঁপছে। এইমাত্র সমুদ্রকে ও স্পষ্ট দেখেছে, এখানে দাঁড়িয়ে ওর দিকে করা চাহনি দিয়ে তাকিয়ে আছে। এখনই কোথায় চলে গেল? ও শাড়ির সেখানে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। সমুদ্রকে না পেয়েও ও পুরো রুম সমুদ্রকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও সমুদ্রের টিকিটি পাওয়া গেল না। ও কি তাহলে ভুল দেখলো? অসম্ভব, এতটা বাস্তব কখনোই কল্পনা হতে পারে না। তাহলে এত দ্রুত কোথায় চলে গেল? মধু ঘুরতে ঘুরতে মলের বাইরে চলে এসেছে। এদিকে তিন্নি আর রাহি নিজেদের জন্য সব প্যাক করে ফেলেছে। এবারও খুঁজতে লাগলো মধুকে। এইখানে তো দাঁড়িয়েছিল মেয়েটা, গেল কোথায়? ফুয়াদ যাওয়ার আগে বলে গেছে মধুর জন্য সব নিজে পছন্দ করে কিনবে, তাই ওরা আর মধুর জন্য কিছু দেখেনি। ভাইয়া আসলেই কিনবে, তাই নিজেদের জিনিস কিনলো। এখন মধু কোথায় গেল? সারা মল খুঁজেও মধুকে না পেয়ে ওরা ভয় পেয়ে গেল। মধুর জন্য না কেনায় মধু কি ওদের উপর রাগ করে চলে গেল নাকি?
তিন্নি মধুর নাম্বারে কল দিল, নাম্বার রিং হয়ে বেজে কেটে গেল। মধু রিসিভ করলো না। মধু পাগলের মতো সমুদ্রকে খুঁজতে খুঁজতে শপিং মলের বাইরে এসে উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে। ফুয়াদ কাজ শেষ করে এসে দেখে মধু বাইরে দাঁড়িয়ে আছে একা। ও মধুর দিকে গাড়ি থেকে নেমে ইশারা করলো হাত নাড়িয়ে। মধু কোন ধ্যানে আছে কে জানে, ওর ইশারা খেয়ালই করলো না। ও গাড়ি লক করে সিঁড়ি বেয়ে উঠে ওর সামনে এগিয়ে দাঁড়ালো। তখন মধুর খেয়াল হলো ওকে। কি হয়েছে? এখানে একা এভাবে দাঁড়িয়ে আছো কেন? এই মাত্র আমি সমুদ্র ভাইয়াকে দেখেছি এখানে, কিন্তু এখন তাকে খুঁজেও পাচ্ছি না। হোয়াট? আর ইউ শিওর? হ্যাঁ, আমি ভাইয়াকেই দেখেছি, কিন্তু আরে না, তোমার কোথাও ভুল হয়েছে। ভাইয়াকে তুমি এখানে কোথায় পাবা? ভাইয়া তো বেড়াতে গিয়েছে। তুমি হয়তো ভাইয়ার মতো অন্য কাউকে দেখেছো। অসম্ভব, আমি ভুল দেখি নাই। আমি শিওর ওটা সমুদ্র ভাইয়াই ছিল। আমি তাকে চিনতে ভুল কেন করব? কিন্তু ভাইয়া এখানে কোথা থেকে আসবে? ভাইয়া ঢাকা নেই, নিজে বলেছে। ভাইয়া আমাকে মিথ্যা বলে না কখনো। তুমি কি বলতে চাইছো আমি মিথ্যা বলি? আমি কি একবারও বলেছি তুমি মিথ্যা বলেছো? তোমার দেখায় ভুল আছে এটাই বলেছি। একরকম কত মানুষ থাকে। অনেক সময় আমাকেও অনেকে বলে আমাকে নাকি এখানে ওখানে দেখেছে, অথচ আমি ওখানে যাইনি। তখন আমি বিছানায় চিত হয়ে ঘুমাচ্ছিলাম। দেখায় তো ভুল হতেই পারে, তাই না? কিন্তু আমি ভুল দেখি নাই, ওটা ভাইয়াই ছিল। ফুয়াদ মধুর হাত ধরে কাজ জড়িয়ে বলল। উফ, বাদ দাও তো, চলো শপিং করি। মধু বাদ দিতে পারলো না। ওর মন বলছে আশেপাশে সমুদ্র আছে, এখনো হয়তো কড়া চোখে ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু ফুয়াদকেও এটা কিভাবে বোঝাবে? সে তো ভাইকে অন্ধবিশ্বাস করে। সমুদ্র যে ওকে পছন্দ করে, ভালোবাসে, এটাও তো ফুয়াদকে বললে বিশ্বাস করবে না, উল্টো ওকেই ভুল বুঝবে। এ কোন বিপদ ঘাড়ে চাপলো ওর। সমুদ্র কি ওর আর ফুয়াদের বিয়েটা মানতে পারছে না, তাই ইচ্ছাকৃতভাবে দূরে আছে, কিন্তু আড়াল থেকে ওদের নজরে রাখছে। ভয়ে মধু এদিক ওদিক নজর ঘোরাচ্ছে। তিন্নি মধুকে ফুয়াদের সাথে দেখে এগিয়ে এলো রাগের চোখে। এসে ধমক স্বরে বলল, এই, তুই আমাদের না বলে কোথায় গিয়েছিলি? দুজনে নিশ্চিন্তে আসছিস, এদিকে আমরা টেনশনে মরতাছি। মধু তিন্নির কথায় ধ্যান নেই, ও আছে ওর চিন্তায় মশগুল। তিন্নি ওর দিক থেকে ফুয়াদের দিকে চেয়ে বলল, দুজনে একসাথে কিভাবে? আমার বউ আমি ছাড়া থাকতেই পারে না একদণ্ড, তাই স্বামীর অপেক্ষায় গেটের সামনে দাঁড়িয়েছিল। ভালোবাসা উতলে পড়তাছে, এদিকে আমাদের হার্ট অ্যাটাক করিয়ে। মধু আর পরের দিকে এনজয় করতে পারলো না। খালি এদিক ওদিক থেকে ওর মন হতে লাগলো সমুদ্রকে দেখছে। ও খালি সেই শঙ্কায় বাকি সময়টা কাটালো। বাসায় ফিরে শান্তি অনুভব করলো। কি কিনেছে দেখেইনি, ওর ধ্যান ছিল কোথায় ওই জানে। ফুয়াদ বাড়ির সবার জন্য কেনাকাটা করেছে। সবারটা সবাইকে দিয়ে রুমে আসতে দেখে মধু রুমে বসে কিনে আনা সব ড্রেস উল্টে পাল্টে দেখছে। ও দরজা লক করে এসে বলে, দেখেই না কিনলে এখন আবার কি দেখছো? আমি দেখে কিনলাম কখন? সব না আপনি কিনলেন। আমি কি তোমাকে না দেখিয়ে প্যাক করেছিলাম? মধু মনে মনে বলল, তখন তো অত খেয়ালই করি নাই, তাই তো এখন ভালো করে দেখছি। আমার জামাইয়ের দেখি পছন্দ ভালোই। জোরে বলল, তো আমার ড্রেস আমি যতবার ততক্ষণ ইচ্ছে দেখবো, আপনার কি? আমার আবার কি, দেখো সারা রাত দিন দেখতেই থাকো। বলে ফুয়াদ শার্ট খুলে সোফার উপর রেখে ওয়াশরুমে গেল। মধু ভেঙচি কেটে লেহেঙ্গা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে ওকে কেমন লাগছে। ফুয়াদ নীল রঙের লেহেঙ্গা এনেছে, ওড়নাটা মেরুন রঙের, ফুয়াদের শেরওয়ানিও নীল। ফুয়াদ হাত মুখ ধুয়ে এসে দেখে মধু আয়নার সামনে দাঁড়িয়ে ওড়না মাথায় দিয়ে ঢং করছে। ফুয়াদ তোয়ালে নিয়ে মুখ মুছে টি শার্ট পরে মধুকে বলে, আপনার দেখা হলে চলেন নিচে একটু মহারানী। একটু আগে না বললেন আমার যতক্ষণ খুশি ততক্ষণ দেখবো, এখন নিচে যেতে বললেন কেন? আপনার শাশুড়ি আপনাকে নিচে যাওয়ার জন্য আহ্বান করেছে। মধু নাফিসা বেগম যেতে বলেছে শুনতে বিছানায় এসে লেহেঙ্গা রেখে সোজা হয়ে বলল, মা বলবে। মা আন্টি কি? হ্যাঁ, ফুয়াদের কথার উত্তর না দিয়ে মুখ ভেঙচি দিয়ে মধু নিচে নেমে গেল। এদিকে তিনি বাসায় আসার পরপরই একটা মেসেজ এসেছে ওর ফোনে। মেসেজে লেখা, এত কেনাকাটা করলে বাসায় কারো বিয়ে নাকি? মেসেজটা এসেছে সেই নাম পরিচয়হীন ছেলের নাম্বার থেকে। তিন্নির মাথায় শয়তানি বুদ্ধি চাপে। ছেলেটা মাঝে একবার দেখা করতে চেয়েছিল। ও ভেবেছিল মধুকে সঙ্গে নিয়ে দেখা করতে যাবে, কিন্তু যেতে পারেনি। তারপরের দিনই মধু মিসিং। তারপর আর ওই ছেলের কল রিসিভ করেনি।
একদিন রিসিভ করে খুব বাজেভাবে কথা বলায় ছেলেটাই ফোন দিত না আর ওর নাম্বার ব্লক করে দেয়। আবার কয়েকদিন ধরে নিউ একটা নাম্বার থেকে মেসেজ আসা শুরু করেছে। ও মেসেজ দেখে নিশ্চিন্ত হয়েছে এটা ওই ছেলে ছাড়া আর কেউই হতে পারে না। ও রেসপন্স করেনি এতদিন, কিন্তু আজ আবার মেসেজ দেখে বুঝতে পারছে ছেলেটা ওকে ফলো করে। ও তাই নিজেই ছেলেটাকে কল করলো। একবার রিং হতে ফোন রিসিভ হলো। হ্যালো, আমি তো বিলিভ করতে পারছি না তুমি আমাকে কল দিয়েছো। ঢং বাদ দিয়ে বলেন আপনি আমাকে ফলো করেন কোন সাহসে? ফলো করে তো ভালোই হলো, তোমার থেকে রেসপন্স পাওয়া গেল। উত্তর দিন। কিসের উত্তর? মেজাজ খারাপ করবেন না। আচ্ছা, করলাম না, তুমিই বলো। এত কেনাকাটা করলে যে, কারো বিয়ে নাকি? হ্যাঁ, কার বিয়ে? আমার বিয়ে। হোয়াট? চিৎকার করে বলল ছেলেটা। তিন্নির ঠোঁটে দুষ্ট হাসি। ও বলল, কান বয়রা করবেন নাকি? এত জোরে কেউ চিৎকার করে? দেখো তিন্নি, তুমি কিন্তু আমার সাথে মজা করো না। আমার কিন্তু বুকের ভেতরটা কাঁপছে। সত্যিই তোমার বিয়ে? আপনি কি আমার বিয়ান যে মজা করব? বিশ্বাস না হলে 10 তারিখ চলে আসেন আমার বিয়ে খেতে ও আমার হাজবেন্ডকে দেখতে, কেমন? আর আমাকে ডিস্টার্ব করবে না, ওকে? বাই, আল্লাহ হাফেজ। বলে তিনি কল কেটে হাসতে লাগলো।